ঘটনা বলার আগে একটা কথা বলি। কিছু ঘটনা যখন আমরা বলি, এই ঘটনাগুলো বলার সময় এক ধরনের অশান্তি ছেয়ে যায়। এই অশান্তিটা কোনো কোনো সময় দীর্ঘস্থায়ী হয়, কোনো কোনো সময় এই অশান্তি অন্তরের উপরে চেপে বসে। কিছু ঘটনা থাকে না, কিছু কিছু অভিজ্ঞতা মানুষের জীবনে ঘটে, যেই অভিজ্ঞতাগুলোর চাক্ষুষ সাক্ষী যে ব্যক্তি হয়, সেই ব্যক্তির যেরকম রাতের ঘুমগুলো পর্যন্ত হারাম হয়ে যায়, ঠিক তেমনি যখন তাদের কোনো বয়ান আমরা শুনি, হয়তো তাদের মতো একই ব্যথা না পেলেও একই আতঙ্ক কিন্তু আমরা অনুভব করি কিছুটা হলেও। এবং প্রায়শই কিন্তু সেই আতঙ্ক অনুভব করার সময় যখন নিজেরা বুঝতে পারি যে আমরা আসলে সেই সিচুয়েশনের ভেতরে নেই, তখন এক ধরনের রিলিফ ফিল করি আমরা। এখন এমন একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো, যার কোনো ব্যাখ্যা তো দেওয়া খুব কঠিন, বরং তা অস্বস্তিকর। একটা বাড়ি, এ বাড়িটা নির্মাণাধীন বাড়ি। নির্মাণাধীন হলেও বাড়িটা এমন একটা জায়গায় নির্মাণাধীন হচ্ছে, বড় একটা জায়গা জমি। যেই বাড়িতে ঘটনা, সেই বাড়িটা 3 তলা, তার পাশে আরেকটা ফাউন্ডেশন দাঁড়িয়ে গেছে 7 তলা, এবং তার একটু সামনে মূল গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে বাম দিকে আরও একটি বড় ফাউন্ডেশন। এবং অবস্থাটা এরকম যে বাড়িটা যদি 4 ভাগ করা হয়, তাহলে 2 ভাগ শুরুর বাম দিকেই, মানে ঢোকার বাম দিকেই 2 ভাগে বড় ফাউন্ডেশন ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। তো পরের যে 2 ভাগ ডান দিকে, তার প্রথম স্পেসটা ফাঁকা, যাতায়াতের ব্যবস্থা আছে বা গাড়ি রাখার ব্যবস্থা আছে, এবং অপর যে স্পেসটা সেখানে কিন্তু 3 তলাটা বাড়ি। তো ঘটনা হচ্ছে, একদিন ওই বাড়ির একটা ছেলে, ও রাস্তা দিয়ে আসছিল। রাস্তা দিয়ে আসার পথে ওর বাইকটা থামায়। সেই বাইকটা থামানোর পরে তার কেন জানি মনে হলো যে পেছনের দিক থেকে মনে হয় কেউ তাকে একবার ডাক দিয়েছে, মানে বাইকে থাকা অবস্থায়। তো সে যখন পেছনের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কেউ নেই। বাইক থামিয়ে এসে নামলো, দেখলো, চেক করলো, কেউ নেই। এখন নিজের বাড়িতে সে চলে আসে। তো সে নিচতলা থেকে নিজেদের বাড়ি, মানে নিজেদের যে ফ্লোর, সেকেন্ড ফ্লোরে সে উঠে যায়। তো এই যে নিচতলা দিয়ে সে যখন উপর দিকে যাচ্ছিল, নিচতলায় আবার 3টা ইউনিট। তো তার কেন জানি মনে হলো যে সেই যে ডাকটা শুনেছিল ওই হোন্ডা দিয়ে আসার সময়, ওই ডাকটা মানে ওই ডাকটা কেন জানি ফ্যামিলিয়ার মনে হচ্ছে, যে এই নিচতলায় একজন ভাড়াটিয়ার স্ত্রীর মতো মনে হলো। ফ্যামিলিয়ার একটা ব্যাপার। পরের দিনও সে যখন অন্যান্য কাজ করছিল লোকজনের সাথে, সে যখন আসছিল ওই একই জায়গা থেকে সে একটা ডাক শুনতে পায়। ডাকটা কিন্তু এবার পুরুষ একটা কণ্ঠ। যে ডাকটা দিল, সে কিন্তু কণ্ঠ শোনার কারণে সে চিনতে পারে, আরে ওই অমুক ভাড়াটিয়ার কণ্ঠ। মানে কোন ভাড়াটিয়া? যে ভাড়াটিয়ার ওই যে ঘরের সামনে দিয়ে সে প্রথমে যাওয়ার সময় আগের দিন যার গলা শুনতে পেয়েছিল, তার স্বামীর গলা। মানে ওই নিচ তলায় একটা মানে 3টা ইউনিট, তো এক ইউনিটের একজন ভাড়াটিয়ার প্রথম দিন রাত্রে তার স্ত্রীর গলা শুনলো, এখন শুনলো পুরুষের গলা। এটা একটু অবাক করার মতো বিষয় না? তো তারপরে সে আবার এলো, তাদের ডাকলো, সারা শব্দ নেই। তো সারা শব্দ নেই, ডাকলো ঠিকই, সারা শব্দ নেই, কিন্তু পরে খেয়াল করে দেখলো কি, ভেতর থেকে বলছে যে ভাইয়া তো বাসায় নাই। মানে মানে ভেতর থেকে স্ত্রী বলছে
তার স্বামী তো বাসায় নাই। তো বলে আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, এইরকম একটা কথা বলে সে চলে যায়। এটা একদম ন্যাচারাল, অন্য কোনো ঘটনা না। এরপরে ঘটনাটা হচ্ছে একেবারে কয়েকদিন পরে। প্রথম দিকে একটু গন্ধ লাগতে লাগলো, গন্ধ। পরে সেই গন্ধের তীব্রতা বাড়তে লাগলো এবং আশেপাশে মানুষজন কথাবার্তা বলে না, তারা নিজেরও তো কথাবার্তা বলবে দেখার জন্য যে দুর্গন্ধ আসে থেকে। এখন নিচ তলা থেকে দুর্গন্ধ আসছে, স্পেসিফিকলি ওই ইউনিটের দরজার নিচে দিয়ে। এখন টোকা দেয় ভেতরে, কোনো সারা শব্দ নেই। জানালা দিয়ে দেখার চেষ্টা করে, গ্লাসগুলো লাগানো, কি আর করবে। দুর্গন্ধ ভেতরে ভিতরে একটা অশান্তি ঢুকিয়ে দেয় মানুষের, যে দরজা তো নক করছে কিন্তু কোনো তো সারা শব্দ নাই। মানুষের অন্তরের ভেতরে ভয় তো কাজ করে না? তো যখন দরজা ভেঙে ঢুকলো, লোকজন ঢুকেনি, পুলিশ ডেকে আনা হয়। তো যখন দরজা খুলে তারা ঢুকলো, তীব্র গন্ধ ছেয়ে যায় চারপাশে, এবং এটা হচ্ছে মানুষ পচার গন্ধ। ভেতরে যে দুটা লাশ উদ্ধার করে তারা, মানে পুলিশ আর কি উদ্ধার করে, দুই একজন আর কি যারা দেখতে পায়, যতটুকু সাহস ছিল তাদের টিকে থাকার মতো অবস্থায়, তারা দেখতে পায় মানে স্বামীর লাশ ফ্লোরে, স্ত্রীর লাশ ফাঁসিতে ঝোলানো। যেটা বোঝা যায় যে স্ত্রী ফাঁসিতে ঝুলে গিয়েছিল, কারণ স্বামীর লাশের যে অবস্থা, ওই অবস্থা কেউ কল্পনা করতে পারবে না। যেটা পুলিশের ধারণা সেটা হচ্ছে স্ত্রী তার স্বামীকে খুন করেছে, এরপরে হয়তো সে রিয়ালাইজ করেছে সে একটা মিস্টেক করেছে, তো সে নিজে পরে ফাঁসিতে ঝুলে গিয়েছে। তার স্বামীর গলা ছিল কাটা এবং তার স্বামীর চোখ ছিল উপড়ানো। এটা সে নিজে করেছে, কেননা উপড়ানো একটা চোখ তখনও বটির আঘাতে লেগেছিল। তো এটা ইমাজিন করা যেতে পারে যে হয়তো তার গলা কাটার পরে সেই কাজ করেছে, অথবা গলা কাটার আগেই হয়তো চোখে কোপ দিয়েছিল, চোখ বেরিয়ে এসেছিল তখন, কিন্তু তারপরে হয়তো সে উন্মাদ অবস্থায় তার স্বামী গলা কেটেই ফেলেছে। এবং বিছানার চাদরগুলো এলোমেলো অবস্থায় ছিল। তাদের একটা সন্তান ছিল, কিন্তু সেই সন্তান কিন্তু তখন ওই ঘরে ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় যে সন্তানকে আগেই, মানে এক আত্মীয় বাসায় রেখে এসেছিল তারা কয়েকদিন আগেই। তো এদিকে যখন এই ঘটনাটা ঘটে, কখন ঘটে সেটা তো আর আনুমানিক জানা যায় না। এই ছেলে যে ছেলেটা ঘটনার, মানে এই ঘটনার পূর্বে সে যে 2 দিন ডাক শুনতে পেয়েছে, এটা আবার সে তার নিজের বন্ধুদের সাথে শেয়ার করে যে দেখ, এরকম এরকম ডাক আমি কিন্তু শুনি। প্রথম দিন রাত্রে প্রথম দিন বাইক চালানোর সময় আমি শুনি, মানে থামানোর পরে আমি শুনি মহিলার ডাক। পরের দিন তোদের সাথে কথাবার্তা বলতে বলতেই আমি কিন্তু এই দুলাভাইয়ের ডাক শুনি, মানে এই যে ভাই আর কি যিনি, তার ডাক শুনে। তো বন্ধুরা বললো যে এটা তোর হয়তো এমনি এমনি তুই শুনেছিস বা কোনো কিছু, যেটা মানে উড়িয়ে দেয় মানুষজন। পুলিশ তো লাশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যায়। তো ওই বাড়িটা প্রায়, ওই ইউনিটটা বন্ধ রাখতে হয়, তাদেরকে একদম ফোর্সফুলি বন্ধ রাখতে হয়। কিন্তু এই যে ছেলেটা, এই ছেলেটা না একটু বয়স ইয়াং, একটু ইয়াং হওয়ার কারণে একটু একটু আগ্রহ বেশি। তো সে এতটা ভয়ঙ্কর একটা রাস্তা চুজ করলো যে রাস্তাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মানে তার তো অভিজ্ঞতা আছে ইন্টারনেটের বদলতে এবং রেডিওর বদলতে। আমরা তো সবাই ভূত এফএম হোক বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল, এর মাধ্যমে তো সবাই মোটামুটি একটু হলেও একটা গোয়েন্দা ভাব নিজেদের ভিতরে রাখতে পারে। তারা মনে করে যে তারা চাইলে ইনভেস্টিগেট করতে পারে। তো এই ছেলেগুলো কি মাসখানেক তো হয়ে গেছে, তারা তো তখন মোটিভ জানতো না, মানে এই ঘটনা কেন ঘটেছে। দাম্পত্য কলহ দিয়ে যেভাবে পুলিশ যেই কোনো কেস থামিয়ে দেয় এরকম আর কি। তো এই ছেলে গোপনে মানে লক খুলে ভেতরে ঢুকে একদিন রাতের বেলা। যেদিন রাতের বেলা সে ঢোকে, ওই দিন ছিল কিন্তু রোজার ঈদের দিন, রোজার ঈদের রাত।
মানে ঈদ পালন হয়ে গেছে সেই দিন। তো ভেতরে সে যখন ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভেতরের পরিবেশটা অত্যন্ত গুমোট, এবং কেন জানি তার মনে হচ্ছে যে এখানে একটা ইমোশনাল টোন আছে। ভেতরে সে ঢুকেছিল যে উচ্ছ্বাস নিয়ে বা যে একটা শিহরণ জাগানো ভয় পেতে পারে সে, এরকম একটা মনোভাব নিয়ে সে ভেতরে ঢুকে। কিন্তু কিছুক্ষণ পরে তার ভেতরে না অত্যাধিক মাত্রায় ডিপ্রেশন চড়ে বসে। তার কেন জানি খুব দুঃখ লাগতে লাগলো, যে দুঃখের কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তার খারাপ লাগছিল অনেক। তার কার জন্য খারাপ লাগছিল সে নিজেও জানে না। সেই সময় তার সামনের দিক দিয়ে একজন হেঁটে চলে যায়। এটা সে নোটিস করলো, কারণ যে হেঁটে যাচ্ছে সে যে একজন মহিলা। পেছনের দিক থেকে তাকিয়ে দেখলে সেটা স্পষ্ট বোঝা যায়, এবং সেই মহিলা পেছনে আগে গিয়ে রান্নাঘরে ঢুকলো এবং তার হাতে বটি নিয়ে সে আবার বেরিয়ে আসছে। এই ছেলেকে ক্রস করে কিন্তু সে মহিলা চলে গিয়েছে। মানে সে কিন্তু ছেলেকে পাশ কাটিয়ে রান্নাঘরে যায় এবং ছেলের সামনে থেকে ক্রস করে বটি হাতে নিয়ে যায় অন্য ঘরের দিকে। এবং অন্য ঘরের দিক থেকে ফিসফিসানি এক ধরনের শব্দ আসছিল যে, তুমি এমনটা করো না শেফালি, তুমি এমনটা করো না। কিন্তু শেফালি কেমন যেন এক অদ্ভুত ধরনের শব্দ করছিলেন নিজের মুখ দিয়ে। তিনি কি একটা শব্দ জানি করলেন, এরপরে একটা শব্দ এলো, যদি আপনি কাউকে কোপ দিতে চান, পটিটা যদি মিস হয়ে ফ্লোরে লাগে শব্দটা যেমন হবে তেমন। এরপর আরও কিছুক্ষণ ধস্তাধস্তির শব্দ। এরপরে সে দেখলো কি একটা রুমের দরজার সামনে শেফালি দাঁড়ানো, এবং তার শরীরে কাপড়ের রক্ত লাগা, কাপড় ভেজে গেছে। নিচের হাত দিয়ে নিজের শরীরে, বুকে, মাথায় সব জায়গায় যে রক্ত, সেটা পাগলের মতো সে মানে ঝাড়া দিয়ে সরানোর চেষ্টা করছিল। কিন্তু রক্ত তো কাপড়ে যখন লেগে গেছে, হাতে লেগে যাবে, চারপাশে লেগে যাবে, এটা অতি স্বাভাবিক ব্যাপার। ওই রক্ত পরিষ্কার করতে করতে তার ভেতরে এক ধরনের মানে সাইকো এলিমেন্ট দেখা গেল। ছেলেটা কিন্তু বসে বসে ওইখানে বসে বসে সে সব কিছু দেখছে। তার এখন কেমন জানি এক অশান্তি লাগতে লাগলো, যেন এই সব কিছুর জন্য আসলে সেই দায়ী। ওদিকে ওই মহিলা মানে শেফালি, সে হন্তদন্ত করে এদিক ওদিক একবার ছুটল। তার পা থেকে রক্ত, সেই রক্তের ছাপ ফ্লোরে পড়ছে। যখন পুলিশ ভেঙে ঢুকেছিল তারা কিন্তু ছাপ পেয়েছিল, কিন্তু সেটা শুকিয়ে যাওয়ার ছাপ। তাজের রক্ত এবং রক্ত মাখা পায়ের ছাপ ওইভাবে কিন্তু তখন তারা বুঝতে পারেনি। শেফালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। সে তার হাতের ছোট বাটন ফোন থেকে কাকে জানি ফোন দেওয়ার চেষ্টা করছে। যতবারই ফোন দিচ্ছে ফোনের রিং হচ্ছে, সেটা সে শুনতে পাচ্ছে ছেলেটা। আর ফোনের রিংটা যে বাচ্চা ছেলেটার ফোনের ভেতরে, ছেলেটার প্যান্টের পকেটে যে ফোন, সেই ফোনের রিং হচ্ছে। এদিকে ফোন ধরছে না। শেফালি পাগল হয়ে গেছে। সে আবারও ছুটে গেল সেই ঘরের ভেতরে। এবার আরো কিছুক্ষণ এদিক ওদিক এবড়ো কিছু কোপালো। আর কাকে কোপাবে? নিজের স্বামীকে সে কুপিয়েছে। একটা সময় যখন সে দরজা থেকে বেরিয়ে আসে, ততক্ষণে ছেলেটার অবস্থা এমন যে সে নিজেকে সারেন্ডার করে দিচ্ছে। ওই সময়ে তার সাথে তার দেখা হলো, চোখাচোখি। শেফালির সাথে যখন তার চোখাচোখি হয়, তখন শেফালির চোখ একদম ভয়ঙ্কর, একদম বিশ্রী। ওই যে শরীরে রক্ত মেখে আছে। ছেলেটা ইমোশনাল তখন। ছেলেটা যখন কথাটা বলছিল তখনও সে ইমোশনাল। সে শেফালির দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। ওদিকে শেফালি নিজ থেকে তাকে উত্তর দেয়, সব কিছু তোর জন্য হয়েছে, সব তোর জন্য, এই সব কিছুর দায় তোর। তুই তুই কেন আমার চোখের সামনে আসলি? কেন আমার সব কিছু নষ্ট হয়ে গেল? কেন আমার এই সংসার সব কিছু নষ্ট হয়ে গেল? আচমকা সে যখন এই কথাটা শুনলো, ছেলেটা এই কথাটা বুঝতে পারলো না কেন সেই কথা বলবে। মহিলার সাথে তো তার কোনো কিছু নেই, কোনোদিন ছিলও না। কিন্তু তারপরেও তার ভিতরে ওই ইমোশনাল ট্রমাটা আছে। সে কেন জানি নিজেকে দোষী ভাবছে, নিজেকে সে সারেন্ডার করে দিচ্ছে। ওদিকে শেফালি নিজের হাতের ওই যে
বটিটা ওই রুম থেকে নিয়ে এসে তাকে শাসিয়ে শাসিয়ে বলতে থাকে যে তুই আমার সংসার থেকে শুরু করে সব ধ্বংস করে ফেলেছিস। তুই কেন আমার চোখের সামনে আসছিস? কেন, কি দেখার জন্য আসছিস? এটা দেখার জন্য? ভেতরে আয়। তো তাকে টেনে ভেতরে নিয়ে যায়। শেফালির যে শক্তিটা, এই শক্তির সাথে কিন্তু সে পেরে উঠতে পারছিল না। শেফালিটাকে টেনে ভেতরের দিকে নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে, দেখ দেখ তোর জন্য আমার স্বামীর কি হলো, আমার সংসারে হলো, সব কিছু শেষ। এবার আমি তোর গলা কাটবো। এ কথা বলে শেফালি তার দিকে তাকালো। এদিকে ছেলের ভিতরে কোনো ভ্রুক্ষেপ নাই। শেফালি তার গলার ভিতরে যে বটি চালিয়ে দিচ্ছে সেই সময় তার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত শেফালির চেহারার উপরে যে পড়ছে। শেফালির চেহারার উপরে সেই রক্ত পড়ছে। শেফালি সেই রক্ত দেখে মানে এক বিশ্রী ধরনের অঙ্গভঙ্গি করছে, আর এদিকে ছেলেটা ছটফট করছে। বাস্তবে ছেলেটা তখন নিজের বিছানায়। প্রশ্নই আসে না যে কেউ এই ঘরের তালা খুলে ভেতরে ঢুকবে, বরং এটা ছিল একটা স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের প্রত্যেকটা মুহূর্ত সঠিক, প্রত্যেকটা মুহূর্ত অনুভব দেয়। সেই অনুভব, যে অনুভব পেয়ে সে চিৎকার করতে করতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে এবং টের পায় যে তার গলার ভিতরে এক অদ্ভুত ধরনের অস্বস্তি। মনে হচ্ছে তার কণ্ঠনালী কেটে গেছে, সে কথা বলতে আসলেই পারছিল না। তো সে যে চিৎকার দিয়ে উঠেছে, কেউ টের পেল না কেন? সে ফোন দিল, কাকে জানি ফোন দিল, সেখান থেকে পেছন থেকে বলছে, এই কি সে কথা বলিস না কেন? তো সে যাকে ফোন দিল সেই নাকি এখন এই ছেলে কোনো কণ্ঠ শুনতে পাচ্ছে না। বাস্তবে এই ছেলে নিজের কণ্ঠের শক্তি সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। কথা বলতে পারছে না। সে কথা বলছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। এর জন্য সে লিখে বুঝালো যে সে কি কি দেখেছে, কি আসে বিষয়। তো পরিবার যখন জানতে পারলো, পরিবার সাথে সাথে নিয়ে গেল, 2 জায়গায় নিয়ে গেল, ডাক্তারের কাছেও এবং জায়গা মতো। যখন জায়গা মতো অর্থাৎ যেই জায়গায় গেলে প্যারানর্মাল প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, সেইখানে নিয়ে যাওয়ার পরে কিছু হাবিজাবি কথাবার্তা বলা হলো, যে কথাবার্তার কোনো সেন্স নেই। বলা হলো যে হয়তো সেই মহিলা তাকে পছন্দ করতো, সেই বিধায় অত অশান্তি, অথবা আপনাদের ভিতরে সম্পর্ক ছিল। এই একদম বাগডুম, ছেলের সাথে মহিলা কোনো সম্পর্কই ছিল না। ওটা নিছক একটা স্বপ্ন। কিন্তু ওই দিন রাতের পর থেকে প্রত্যেক দিন রাতে ওই রক্তাক্ত অবস্থায় শেফালি তার ঘরে আসে। ওই বোটের আঘাতে মানুষের চোখটা লাগানো থাকে এবং ওই অবস্থাতেই সে এই ছেলেটাকে জবাই করতে থাকে। কোনো দিন সে কুপিয়ে গলা বিচ্ছিন্ন করার চেষ্টা করে এবং প্রত্যেক দিনই বিভীষিকাময় যন্ত্রণা সে অনুভব করতে লাগলো। এইভাবে কয়দিন চলতে পারে। পরবর্তীতে একজন হুজুরের কাছে সে যখন যায়, সে হুজুরের ট্রিটমেন্ট চলাকালীন সময় কিন্তু তার সাথে আমার যোগাযোগ হয়, এবং যখন যোগাযোগ হয় তখন আমি তাকে নিয়ে একটু বসার পরে আমি তার কথাগুলো শুনি। প্রথমে ভেরিফাই করলাম যে সে সত্য কথা বলে কিনা, কিন্তু দেখলাম যখন সে কথাগুলো বলছে, কথার ভিতরে কোনো মিথ্যা কথা নেই। কিন্তু এই কথাটুকু বলার সময় আমি কিছু ইনফরমেশন পাচ্ছিলাম, আমি জানি না কোত্থেকে, কিন্তু সেই ইনফরমেশন আমাকে বোঝাচ্ছিল এই মহিলার ভেতরেই সমস্ত সমস্যা ছিল। কারণ স্বামীর ডেড বডি নিচে পাওয়া গেছে, মহিলার ডেড বডি পাওয়া গেছে ফাঁসি দেওয়া অবস্থায়, এবং জেনুইন ফাঁসি, নট এরকম যে ফাঁসে জাস্ট কোনোরকম ঝরেছিল, এরকম না, জেনুইন ফাঁসি দিয়ে মারা যাওয়া মানুষের মতো। অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যায় যে সে নিজের স্বামীকে নিজেই খুন করেছে। কিন্তু পারপাসটা কি? সে তো তখন অন্য আরেকজনের তত্ত্বাবধানে ছিল, সেই ব্যক্তি ও যথেষ্ট দেখভাল করছিল। ওই অবস্থাতে যখন আমি সাহেবকে জিজ্ঞেস করি যে স্ত্রী কেন তার স্বামীর গলা এভাবে কাটবে, আপনার কি মনে হয়, তখন সাহেব বললেন যে তুমি প্রথম ব্যাপারটা ধরতে পারো নি। প্রথম ব্যাপারটা কেন ধরতে পারো নি? ডাক যেদিন প্রথম দিন শুনে না ছেলেটা স্ত্রীর গলায়, ওই ছেলেটার ভেতরে চেয়েছিল যে কোনো না কোনোভাবে স্ত্রীর প্রতি যদি কামনা জাগানো যেতে পারে, তাহলে সে ওই স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবে। এখন কে কামনা জাগাতে চেয়েছে? স্ত্রী তো ততক্ষণে এক হিসেবে মারাই গেছে। এটা আসলে স্ত্রী না, এটা আরেকজন, যে এই সমস্ত কিছু প্ল্যান করেছে। আমি জানি না কে, কিন্তু সে প্ল্যান করার পরে সে আরেকটু তার এই যেই ধ্বংসযোগ্য সেটার একটু
লিমিট সে একটু বাড়াতে চেয়েছিল, কিন্তু বাড়াতে সে পারেনি। ওই ছেলেকে দিয়ে যে সে প্রথম ডাকটা শোনায়, সে চেয়েছিল যাতে ছেলেটা আসে, ছেলেটা এসে স্বাভাবিকভাবে মহিলার সাথে কথা বলার চেষ্টা করবে। তখন সে চেয়েছিল ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভেতরে ঢুকিয়ে পরবর্তীতে এই ঘটনার সমস্ত দায় ওর উপরে চাপানোর জন্য, কিন্তু সেটা কিন্তু হয়নি। যার বদৌলতে সে এখন বারবার আসে এবং তার গলা কাটার চেষ্টা করে ঘুমের ভিতরে কাউকে আসলে সে মারতে পারবে না, কিন্তু এটা করে করে তো তাকে যন্ত্রণা দিতে পারে। ওই যন্ত্রণায় সে পাচ্ছে তখন। এরপরে প্রায় মাসখানেক পরে ছেলে সুস্থ হয়। এই ছেলে সুস্থ হয় ঠিকই, কিন্তু এখনো সে ওই শেফালি নামের ওই মহিলাকে সে এখনো নাকি মাঝে মাঝে স্বপ্নে দেখতে পায়। এমনকি এর ভেতরে নাকি একদিন সে আগারগাঁওয়ে রাস্তার ভেতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই মহিলাকে দেখে, মানে শেফালিকে। তো যখন শেফালির লাশ পাওয়া যায়, একটা কথা বলিনি, শেফালির লাশ যখন পাওয়া যায়, মানে গলায় ফাঁসি দেওয়া লাশ, শেফালির লাশ সবচেয়ে বেশি পচে গিয়েছিল। অথচ সে মারা গিয়েছে তার স্বামী মারা যাওয়ার কয়েক ঘন্টা পরেই। কারণ সে তার স্বামীকে কুপিয়ে মেরে সে চেয়েছিল যে তার স্বামীর লাশ হয়তো গুম করতে, কিন্তু সে যেই শক্তির বদলতার ভেতরেই থাকুক বা যেই জিনিসের কারণেই করুক না কেন, সে যা চেয়েছে তা পারেনি। এবং সে যখন রিয়ালিটি ফেস করলো যে এখন তো তার জীবন একেবারে শেষ হয়ে যাবে, সে সময় সে সুইসাইডটা করে। কিন্তু ওই যে বললাম, তার লাশ সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ছিল। এখন রিজন হতে পারে এইটাই যে স্বামীর সমস্ত রক্ত বেরিয়ে গিয়েছিল, যার কারণে তার শরীর ওইভাবে পচেনি। কিন্তু উল্টো দিকে শেফালি তো নিচের গলায় ফাঁস নিয়েছিল, তো সমস্ত লিকুইড তার বডির ভেতরে তখন ইনট্যাক্ট, এবং লিকুইডই আগে পচে গন্ধ ছড়ায়। আমরা যে গন্ধটা পাই মানুষ মরার, এটা হচ্ছে আমাদের শরীরের যে স্ট্রাকচার, পানি, রক্ত, এই সমস্ত জিনিস নষ্ট হয়ে তৈরি হয়। চলে যাচ্ছে আজকের পর্বে পরবর্তী ঘটনায়, পাশেই থাকুন। কলেজের গ্রীষ্মকালীন ছুটিতে উনিশ চক্রবর্তী দূরে কোথাও ঘুরতে যেতে চায়। শহরের কোলাহলপূর্ণ এলাকা ছেড়ে তার ছোটবেলা থেকেই পাহাড় পর্বত এবং গ্রামাঞ্চল তার খুবই ভালো লাগে। তার দিদির বাড়িও সেখানে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কোনো একটি উপজেলার ঘটনা। সেখানে উনিশ চক্রবর্তী তার দিদির বাড়িতে বেড়াতে যায়। গ্রীষ্মকালীন ছুটি যেহেতু বেশ অনেক দিন পেয়েছে, তাই তার দিদির বাড়িতে বেশ কয়েকদিন থাকবে বলে সব কিছু গুছিয়ে সে রওনা দেয় তার দিদির বাড়িতে। পাহাড়ি এলাকা পেরিয়ে ছোট মেঠো পথ, সেগুলো পেরিয়ে সে তার দিদির বাড়িতে পৌঁছে যায়। আঁকাবাঁকা রাস্তা এবং খুব সুন্দর পাহাড়ি ছোট ঝর্ণা বয়ে গেছে তার দিদির বাড়ির পাশ দিয়ে। তার দিদির বাড়ি থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, পাহাড়ের ঢালে চা বাগান বিস্তৃত। যেদিন সে গিয়েছিল সেদিন বিকেল হয়ে গিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যার পর সে তার দিদির সাথে গল্প করতে বসে। গল্প করার এক পর্যায়ে সে জানতে পারে যে তাদের এলাকায় বেশ কিছু পিকনিক স্পট আছে, যেখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, সেখানে ঘুরতে যায়। সেখানে জায়গাগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো তারা ঘুরে দেখে। তো উনিশ চক্রবর্তীরও মন জেগেছে, সে ওখানে যাবে, সে ওই জায়গাগুলো ঘুরে দেখবে। তার দিদির হাজব্যান্ড, তিনি ওই পাহাড়ি অঞ্চলেরই একটি বাংলোয় তিনি চা বাগানের ম্যানেজার হিসেবে চাকরি করেন। ওই চা বাগানের ম্যানেজার, অর্থাৎ ওখানে চা বাগানের যে ম্যানেজার, তাকে ওনাকে বাবু বলে ডাকা হয়। তো সেই বাবুর দায়িত্ব তিনি পালন করতেন, ওখানে চাকরি করতেন, এবং বেশিরভাগ সময়ই ওনাকে সেই বাংলোয় থাকতে হতো। পরদিন সকালবেলা তার সেই দিদির হাজব্যান্ড তিনি চলে আসেন ওখানে, এবং উনিশকে নিয়ে তিনি সরাসরি চলে যান তাদের বাংলোয়। সে বাংলোয় অনেকক্ষণ ঘোরাঘুরি করে উনিশ চারপাশের সব কিছু সে ঘুরে দেখে। তাদের বাংলো থেকে একটু দূরে একটা পিকনিক স্পট আছে। ধরতে গেলে অনেক দূর থেকে মানুষজন সেখানে আসে। পাহাড়টা বেশ উঁচু, এবং আশেপাশের যতগুলো পাহাড় পর্বত রয়েছে সবগুলো থেকে ওই পাহাড়টা একটু বেশি উঁচু, এবং ওই পাহাড়ে নিচ থেকে ওঠার জন্য একদম পাকা করে রাস্তা বানিয়ে দেয়া। অর্থাৎ ওই পাহাড়ের উপরে একদম একদম উঁচুতে
ওখানে একটা ছোট বাংলো আছে এবং আশেপাশে বেশ কিছু সুন্দর ফুলের গাছ লাগানো, এবং ওই পাহাড় থেকে চারপাশে তাকালে ছোট বড় বিভিন্ন ধরনের পাহাড় দেখা যায়, এবং মেইন কথা হলো ওই পাহাড় থেকে পশ্চিম দিকে তাকালে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, এবং ইন্ডিয়ার বর্ডারের আশেপাশের যে পাহাড় পর্বতগুলো সেগুলোও দেখা যায়। উনি সেখানে যায় এবং সেখানের ওয়াচম্যান, সেই ওয়াচম্যান একজন বৃদ্ধ লোক, হিন্দু, ওনার সাথেও তার পরিচয় হয়। ওই যে ওয়াচম্যান ছিলেন, ওই ওয়াচম্যানের নাম ছিল রবিন মার্মা। ওনার সাথে সে অনেকক্ষণ গল্পগুজব করে। তো উনি নাকি সেই 19 চক্রবর্তীকে উপরে যেতে নিষেধ করছিল, কারণ তখন নাকি ওই বাগানের যে ম্যানেজার ওখানে উপরে যে থাকে তিনি নাকি সেখানে আসবেন। তো তার বোনের জামাই যেহেতু সেখানে ম্যানেজার ওই আশেপাশে এলাকার, তো তিনি ওনাকে বলে দেওয়ার কারণে 19 চক্রবর্তীকে সেই দারোয়ান তাকে উপরে উঠতে দেয়। তো 19 সেখানে চলে যায়, তার বোনের জামাই তাকে এখানে ছেড়ে দিয়ে তিনি চলে যান তার ডিউটিতে। 19 উপরে একা একা যায়, সেখানে ঘুরে ঘাড়ে, তারপর সে নিচে আসে। এসে সে ওই ওয়াচম্যান অর্থাৎ যে দারোয়ান ছিল রবিন মার্মা, ওনার সাথে সে কথা বলা শুরু করে। কথা বলতে বলতে এক পর্যায়ে কৌতূহলী হয়ে সে রবিন মার্মার কাছ থেকে একটু ভৌতিক ঘটনা সম্পর্কে জানতে চায়। তো সেই বৃদ্ধ রবিন মার্মা একা একা এখানে বসে অনেকটাই বিরক্ত হয়ে ওঠেন। কারোর সাথে তিনি কথা বলতে পারেন না, বা আশেপাশে যারা আসা যাওয়া করে তারা তো আর ওনার সাথে অনেকটা সময় নিয়ে কথা বলতে চায় না। তারা এখানে ঘুরতে আসে, উপরে উঠে তারা ঘুরে ঘুরে তারা সেখান থেকে চলে যায়। তো খুবই কম মানুষ ওনার সাথে কথাবার্তা বলে, ওনাকে জিজ্ঞেস করে। তো 19 চক্রবর্তী যেহেতু নিজের ইচ্ছায় সে কথা বলতে চাচ্ছিল, রবিন মার্মাও খুবই আগ্রহের সহিত তার সাথে কথা বলছিল। তো 19 চক্রবর্তী যখন জানতে চায় ভৌতিক ঘটনা সম্পর্কে, তখন খুব আগ্রহ প্রকাশ করে ওই রবিন মার্মা, এবং তিনি বলেন যে হ্যাঁ, আমার জানা বেশ কয়েকটা ঘটনা আছে, আমি তোমাকে বলতে চাই, তুমি শোনো, তোমার ভালো লাগবে। রবিন মার্মা তখন বলতে শুরু করে 2011 কিংবা 12 সালের কথা। তাদের এলাকা থেকে একটু দূরে ওই এলাকায় বেশ কিছু উঁচু উঁচু পাহাড় এবং খুবই ঘন জঙ্গল পরিবেষ্টিত এলাকা। তো ওই সময়টাতে আসা যাওয়ার রাস্তাটাও তেমন একটা বেশি ভালো ছিল না, কারণ ওই পাহাড়ের পাদদেশে একটা বেশ পুরনো ধাঁচের একটা মন্দির ছিল, এবং ওই এলাকায় যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ রয়েছে তারা প্রত্যেকেই সেই মন্দিরে পূজা করত। আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেগুলো এখন থেকে বেশ দূরে, তাই যে প্রাচীন মন্দিরটা ছিল সেখানে তারা বাধ্য হয়ে তাদের উপাসনালয় হিসেবে গ্রহণ করে নিয়েছিল, এবং সেখানেই তারা পূজা করত। ওই মন্দিরের পাশে একটু দূরে একদম পাহাড়ের একদম পাদদেশে সমতল ভূমিতে একটা শ্মশান ঘাট ছিল, আর ওই শ্মশান ঘাটের পাশ দিয়েই মাঝারি সাইজের একটা ছোট খাল ওখান দিয়ে চলে গিয়েছে, এবং এই খালের উৎপত্তি একদম পাহাড়ের উপর থেকে, উপরের পাহাড়ের ঝর্ণার পানি এই খাল দিয়ে নেমে সেটা অন্যদিকে চলে গিয়েছে। রবিন মার্মার বয়স তখন 45 বছর। হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে যায়, এবং তার মাকে নিয়ে বিভিন্ন কবিরাজ বৈদ্যর কাছে দৌড়াদৌড়ি করেন তারা। বেশ কয়েক মাস যাবতই তার মা অসুস্থ। তার বড় ছেলে তার দিদাকে বাঁচানোর জন্য বা তার দিদার শারীরিক সমস্যাগুলো সুস্থ করার জন্য বিভিন্ন কবিরাজ এবং তান্ত্রিকের কাছে ছোটাছুটি করেছেন। অবশেষে ওই মন্দিরের একজন ব্রাহ্মণের সাথে তাদের দেখা হয়, এবং ওই মন্দিরের ব্রাহ্মণ নাকি অনেক দূর থেকে এসেছেন, এবং কথাবার্তা বলে তারা যেটা জানতে পারে ওই ব্রাহ্মণ নাকি ভারত থেকে এসেছেন। ভারতের ত্রিপুরা রাজ্যে তার বাড়ি, এবং সেখান থেকে তিনি এখানে চলে এসেছেন। এই মন্দিরে নাকি তার পরিচিত কিছু লোক আছে, তাদের সাথে তাদের সহায়তায় তিনি এখানে চলে এসেছেন, এবং এখানে এখন থেকে তিনি নিয়মিত থাকবেন এবং পূজা চালাবেন, এবং মন্দিরের যত কাজকর্ম আছে তিনি সবগুলো করবেন। তিনি ব্রাহ্মণ গোত্রের একজন মানুষ ছিলেন, অর্থাৎ তো উনি আসলে তান্ত্রিক টাইপের একজন লোক ছিলেন। তো যে কারণে
রবিন মার্মার বড় ছেলে তার দিদার সমস্যা নিয়ে ওই ব্রাহ্মণের সাথে কথা বলেন। তো ব্রাহ্মণ যখন সব কিছু শুনেন তিনি বলেন যে তোমার দিদাকে নিয়ে একবার মন্দিরে চলে আসো। সে তার বাবা রবিন মার্মাকে গিয়ে জানায় বিষয়টা। তো রবিন মার্মা নিজে তার বড় ছেলের সহায়তায় তার মাকে নিয়ে ওই মন্দিরে চলে আসেন। তো মন্দিরে চলে আসার পর ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ হয়। ব্রাহ্মণ তখন তার মায়ের হাত পা টিপে টিপে কি যেন বোঝার চেষ্টা করছিলেন। বেশ অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর সেই ব্রাহ্মণ রবিন মার্মাকে বলেন যে আপনার মাকে আজকের জন্য এই মন্দিরে রেখে দিয়ে চলে যান। আমি তো আছি এই মন্দিরে, এবং আরও অন্যান্য সেবকরা রয়েছেন। তো তারা আপনার মায়ের দেখাশোনা করবে, এবং তিনি যেটা বলছিলেন যে এই মন্দিরে থাকলে এবং কিছু পূজা অর্চনা চালালে তার মা সুস্থ হয়ে উঠবে। তো এই কথা বলার পর রবিন মার্মা কি করবে, সে বিশ্বাস করে ফেলেছে সে ব্রাহ্মণের কথা। সে বিশ্বাস করে সে তার মাকে সেখানে রেখে তার বড় ছেলেকে নিয়ে সে চলে যায়। সারা রাত কাটে। পরদিন সকালবেলা রবিন মার্মা সরাসরি চলে আসে সেই মন্দিরে। আসার পর সে ব্রাহ্মণকে বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু সে পায় না। মন্দিরের ভেতরের যে অংশটুকুতে তার মাকে সে রেখে এসেছিল, সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তার মাকে সে সেখানে খুঁজে পায় না। বেশ অনেকক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করার পর হঠাৎ তার নজর যায় মন্দিরের এক পাশের ঝোপঝাড়ের দিকে। তো ওই ঝোপঝাড়ের দিকে যখন তার নজর পড়ে, সে দেখে ওই ঝোপঝাড়ের আশেপাশে অনেক পোকামাকড় এবং বেশ কিছু পোকামাকড় হাঁটাহাঁটি করছে, এবং যেটা তিনি দেখতে পান অনেক মাছি ভনভন করছে সেখানে। তো তিনি একটু চুপি দেওয়ার চেষ্টা করেন যে এখানে কেউ কি কোনো ময়লা ফেললো কিনা, মন্দিরের পাশে পবিত্র জায়গায় কেউ ময়লা টয়লা ফেললো কিনা। সে সেটা দেখতে সেখানে যায়। যাওয়ার পরে সে যেটা দেখতে পায় যে তার মা, যে মাকে সে গতকাল সেই ব্রাহ্মণের কাছে এখানে তার ব্রাহ্মণের কথায় সে এই মন্দিরে রেখে গিয়েছে, সেই মা ঝুপে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সে বুঝতে পারছিল তার মা নড়াচড়া করছে না। সে এটা ধরে নিল যে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তার মাকে ধরে নাড়াচাড়া দেয়, এবং নাড়াচাড়া দেওয়ার পর দেখে তার মা কোনো সারা শব্দ নেই। সে তার শরীরটা ঘোরানোর পর সে যেটা দেখতে পায়, দেখে সে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মার গলা কাটা, ওই গলা কাটার স্থান লাল টকটক করছিল তখনও। এই অবস্থা দেখে সে একটা জোরে চিৎকার দেয়। তার বড় ছেলে একটু পাশেই দূরে দাঁড়িয়েছিল। সে তার বাবার অর্থাৎ রবিন মার্মার সেই চিৎকার শুনে সে দৌড়ে সেখানে আসে। আসার পর দেখতে পায় তার দিদার এই অবস্থা, এবং তার বাবা সেখানে বসে চিল্লাচিল্লি কান্নাকাটি করছে। তো এইটা দেখার পর আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়, এবং ওই সময় মন্দিরে যারা পূজা করতে আসছিল আশেপাশের লোকজন সবাই সেখানে এসে দেখে এই অবস্থা। রবিন মার্মা তার মায়ের এই অবস্থা দেখে তিনি তো পুরা জ্ঞান হারানোর মতো অবস্থা। তাকে সামলানোর জন্য আরও কয়েকজন লোক তাকে ধরাধরি করে সেখান থেকে নিয়ে আসে, এবং রবিন মার্মার সেই মায়ের লাশটাও তারা ধরাধরি করে ওই মন্দিরের সামনে নিয়ে আসে। তার জ্ঞান যখন কিছুটা ফিরে আসে এবং সজ্ঞানে যখন সে আসে রবিন মার্মা, তখন সে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে তার মাকে এই মন্দিরের যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ তার মাকে মেরে ফেলেছে। সে বলছিল সবাইকে যে গতকাল সে তার মাকে সেখানে দিয়ে গিয়েছে। ব্রাহ্মণ বলেছিল এই মন্দিরে থাকলে নাকি তার মা সুস্থ হয়ে যাবে, এই কথা, এবং সেই কথার ভরসায় সে তার মাকে ওই ব্রাহ্মণের কাছে রেখে দিয়ে চলে যায়। কিন্তু আজ সকালে এসেছে আবিষ্কার করে তার মাকে সে মেরে ফেলেছে, গলা কেটে হত্যা করেছে। এই নৃশংস হত্যা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আশেপাশের মানুষরা বলাবলি করতে লাগছিল যে ব্রাহ্মণ হয়ে সে কিভাবে এরকম কাজটা করবে। কিছু লোক ছিল যারা তার কথা বিশ্বাস করছিল, আবার কিছু লোক ছিল তারা বলছিল যে না, সে ডাহা মিথ্যা কথা বলছে, একজন ব্রাহ্মণ এরকম কাজ করতে পারেন না। পরবর্তীতে রবিন মার্মার মাকে
তার সকল আত্মীয় স্বজনরা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করে সেই শ্মশান ঘাটে। তার মা মারা যাওয়ার বেশ কিছুদিন কেটে যায়। রবিন মার্মা এবং তার আত্মীয় স্বজনরা হন্য হয়ে তারা খুঁজছিল সেই ব্রাহ্মণকে তারা খুঁজে পায় না ওই ওই মন্দিরে, এবং ওই মন্দিরে যারা কর্মরত ছিল সবাইকেই ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে ওই ব্রাহ্মণ কোথায় এবং তারা এই বিষয়ে কিছু জানে কিনা। ওখানে যারা 2-3 জন কর্মরত ছিল তারা জানায় যে ওই দিন রাতের বেলা সেই ব্রাহ্মণ তাদেরকে বলে এখান থেকে চলে যেতে, তার নাকি গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তাদের মধ্যে থেকে একজন নাকি বলছিল যে আমরা সবসময় আপনার সাথে এখানে থাকি, আপনি আমাদের সাথে থাকেন, এই মন্দির ছেড়ে আমরা কোথাও যাই না, আমরা এখন কেন এখান থেকে চলে যাব, আপনার কি এমন গুরুত্বপূর্ণ কাজ। সে ব্রাহ্মণ তখন বলছিল, আমি ব্রাহ্মণ, তোরা আমার সাথে মুখে মুখে তর্ক করছিস, তোরা এখান থেকে চলে যা, তোদের ভালোর জন্যই বলছি, তোরা বেশ কিছুক্ষণ পরে আয়। তারা তখন ব্রাহ্মণের সাথে তর্কাতর্কি না করে তারা সেখান থেকে চলে যায় এবং তারা প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর তারা পুনরায় সেই মন্দিরে ফিরে আসে। সে মন্দিরে আসার পর তারা সে ব্রাহ্মণ এবং রবিন মার্মার যে মা তারা সেখানে রেখে গিয়েছিল, তারা দুজনকেই তারা সেখানে খুঁজে পায় না। আশেপাশে সব কিছুই ভালো করে দেখছিল, কিন্তু কোথাও তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। তাদের মধ্যে কয়েকজন, অর্থাৎ তারা যে কয়েকজন ছিল, তারা একটা জিনিস খেয়াল করলো যে ওই মন্দিরের পাশে, অর্থাৎ উঁচু পাহাড়ের ঢাল বেয়ে যে বড় বড় গাছপালা আছে, সে গাছপালার বেশ অনেকগুলো ডাল দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে, ভেঙে নিচে পড়ে আছে, এরকম একটা জিনিস তারা দেখতে পাচ্ছিলেন। তো এই জিনিসটা তারা আলোর সাহায্যে, ছোট মোমবাতি বা কুপিবাতি ছিল, এই কুপিবাতির সাহায্যে তারা এই জিনিসটা দেখছিল যে ওই গাছপালার ডালপালাগুলো ভেঙে নিচে মাটিতে পড়ে আছে। শুধু এতটুকুই তারা জানে। তো গ্রামের অন্যান্য, অর্থাৎ ওই এলাকার অন্যান্য মানুষজন, সর্দার যারা ছিল, এবার তারা জিজ্ঞাসাবাদ করার পর এই জিনিসটা তারা জানতে পারে যে ব্রাহ্মণ ওই মন্দিরে কর্মরত ছিলেন, তিনি ওই মন্দিরে যোগদান করেছেন 3 থেকে 4 মাস হবে। এর আগে যিনি ছিলেন সেই ব্যক্তির নাম ছিল বিশুদেব। তিনিও এখানে ছিলেন এবং তার পেশাও ছিল তান্ত্রিক, তিনি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তো ওই বিশুদেব তান্ত্রিক নাকি এই ব্রাহ্মণকে এনেছিলেন এবং এই ব্রাহ্মণকে তিনি এখানে কাজ দিয়ে তিনি চলে যান সেখান থেকে। পরবর্তীতে রবিন মার্মা এবং তার পরিবার সেই ব্রাহ্মণের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা তো সেই ব্রাহ্মণকে আর খুঁজে পায় না। সব দিক দিয়ে তারা চেষ্টা করছিল। অবশেষে তারা জানতে পারে যে বিশুদেব তান্ত্রিকের কাছ থেকে তারা ওই ব্রাহ্মণের খবর পাবে, কারণ সেই তো এখানে ওই ব্রাহ্মণকে এনে দিয়েছিল। বিশুদেব তান্ত্রিকের খোঁজে তারা তার বাড়িতে চলে যায়। তার বাড়ি ছিল একটু শহর অঞ্চলে। তো ওই শহরাঞ্চলে আসার পর তারা দেখতে পায় যে বিশুদেব তান্ত্রিক আছে সেই বাড়িতে, এবং বিশুদেব তান্ত্রিকের সাথে গিয়ে এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে যায় এবং খুব ধমকাচ্ছিল বিশুদেব তান্ত্রিককে। সব কিছু সামলে নিয়ে বিশুদেব তান্ত্রিক যেটা জানায় যে কি হয়েছে, আপনাদের সমস্যাটা কি সেটা একটু খুলে বলেন। রবিন মার্মার পরিবারের অন্যান্য সদস্যরা তখন যেটা জানায় যে এরকম ঘটনা ঘটেছে এবং এই ব্রাহ্মণ এরকম ঘটনা ঘটিয়েছে। এই কথা শোনার পর বিশুদেব তান্ত্রিক তিনি কিছু বলেন না, তিনি চুপ হয়ে যান এবং তিনি বলেন যে আমাকে একটু সময় দেন, আমি ওই মন্দিরে যাব, একটু দেখব যে বিষয়টা আসলে কি হয়েছে, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো এবং সে কোথায় আছে তাকেও ধরে আনার আমি চেষ্টা করব। পরদিন রবিন মামা সে বাড়িতে চলে আসে। তো বিশুদেব তান্ত্রিক তখন সেখানে আসার পর সে সরাসরি ওই মন্দিরে চলে যায়। মন্দিরে যাওয়ার পর সে নাকি ওই মন্দিরটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল এবং আশেপাশের যে ঝোপঝাড় ছিল সেগুলো সে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল। পরবর্তীতে সে রবিন মার্মাদের বাড়িতে আসার পর রবিন মার্মার সাথে সে আলোচনায় বসে এবং সে তখন বলছিল, বিশুদেব তান্ত্রিক তখন বলছিল যে ওই ব্রাহ্মণ, তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যে এবং সে অনেক বড় ধরনের তান্ত্রিক এবং সে অনেক বড় ধরনের তন্ত্র সাধনা করত।
অসংখ্য মন্ত্রবিদ্যায় সে পারদর্শী ছিল। এমনকি প্যারানর্মাল অনেক ঘটনার সাক্ষী সে ছিল। ভারতের তার রাজ্যের আশেপাশের লোকেদের যত সমস্যা ছিল সকল সমস্যা সে খুব কম সময়ের মধ্যেই সমাধান করে দিত। বিশুদেব তান্ত্রিক কোনো এক কারণে, অর্থাৎ তার সে তন্ত্রবিদ্যা অর্জনের কোনো একটা পর্যায়ে সে ওই ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ পায় এবং সে ব্রাহ্মণের সাথে দেখা করতে সে তার সরাসরি ওই ত্রিপুরা রাজ্যে চলে যায় এবং সেখানে সে ব্রাহ্মণের সাথে তার পরিচয় হয়। সে ওই ব্রাহ্মণের কাছ থেকে অনেক দীক্ষা লাভ করে, যেহেতু সেই ব্রাহ্মণ তার বিশুদেব তান্ত্রিকের থেকেও অনেকটা বড় ছিল এবং জ্ঞানেও সে অনেক বড় ছিল। তো যে কারণে বিশুদেব তান্ত্রিক ওই ব্রাহ্মণের কাছ থেকে সব কিছু তিনি জানেন, শিখেন। তো ব্রাহ্মণের কাছ থেকে একটা পর্যায়ে শিক্ষা অর্জনের পর তিনি সেখানে ওনার বাড়িতে পুনরায় চলে আসেন। তো পরবর্তীতে আবার নাকি ওই ব্রাহ্মণকে তিনি ওনাদের এলাকায় দেখতে পান। দেখতে পাওয়ার পর তিনি ওই ব্রাহ্মণ জানায় যে তার একটা কাজের দরকার, অর্থাৎ সে চায় কোনো মন্দিরে সে থাকতে চায় এবং মন্দিরে বসে সে ওই মন্দিরে উপাসনা করবে এবং মন্দিরের আশেপাশে যারা আছে, যারা ওই মন্দিরে পূজা অর্চনা করতে আসে, তাদেরকে সে সাহায্য করবে, বিভিন্ন সমস্যার সমাধান করে দেবে। এই আশায় এই কথাবার্তা শুনে বিশুদেব তান্ত্রিক তখন ওই মন্দিরে কর্মরত যারা ছিলেন তাদের সাথে কথাবার্তা বলে ব্রাহ্মণকে সেখানে কাজ দিয়ে দেন। তো ব্রাহ্মণ একজন প্রধান পণ্ডিত হিসেবে ওই মন্দিরে তিনি কাজ শুরু করেন। দীর্ঘ 3-4 মাস সেখানে কর্মরত ছিল এবং কয়েকদিন আগেই তো সে চলে গিয়েছে ব্রাহ্মণ, ওই পণ্ডিত ব্রাহ্মণ। তো এই 3-4 মাসের ভিতরে বিশুদেব তান্ত্রিক বেশ কয়েকবার তিনি ওই মন্দিরে গিয়েছিলেন এবং ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তিনি যেটা বলছিলেন তখন রবীন মার্মার পরিবারের সদস্যদের সাথে যেটা বলছিলেন যে ওই ব্রাহ্মণকে নাকি তিনি, অর্থাৎ অসাধু বা অনৈতিক কাজে তিনি অনেকবারই ধরেছেন এবং তিনি এটা মনে মনে ভাবতেন বা তিনি অনেকটা আন্দাজ করতে পেরেছিলেন যে সে অনেক খারাপ কাজ করে ওই মন্দিরে থেকে থেকে। এবং খারাপ কাজগুলো হলো ব্ল্যাক ম্যাজিক করা, কালো জাদু করে মানুষকে ক্ষতি করা। বিশুদেব তান্ত্রিক তো কিছুটা হলেও সে জ্ঞান অর্জন করতে পেরেছিল। তো সে যেটা বুঝতে পারে, প্রতিনিয়ত এবং নিয়মিত ওই মন্দিরে, অর্থাৎ সেই ব্রাহ্মণের কাছে কিছু অশরীরে আসতো। তারা অনেক দূর থেকে আসতো, অনেক দূর দূরান্ত থেকে তার কাছে আসতো এবং কেউ একজন আসতো না, অনেকজন আসতো। তাদের মধ্যে বিভিন্নজন বিভিন্ন পেশার, এক একজন এক এক রকমের কাজ করে, মানুষের সাথে মিশে তারা কাজ করে। ওই পণ্ডিত ব্রাহ্মণ তখন সে মন্দিরের বিশেষ একটা কক্ষে এক ধরনের তন্ত্র সাধনা চালাতো। নানান ধরনের মানুষের শরীরের হাড়, বিভিন্ন পশু পাখির মাথার খুলি দিয়ে সে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যা অর্জন করেছিল। ওই বিশেষ কক্ষে সে একা থাকতো। বিশেষ প্রয়োজন না হলে কাউকে সে সেখানে ঢুকতে দিত না। তার নিজস্ব একটা বাক্স ছিল, সেই বাক্সের ভিতরেই সে এই সব জিনিসপত্রগুলো লুকিয়ে রাখত। তার যে একটা চৌকি ছিল, যে চৌকির উপর সে ঘুমাতো, সেই চৌকির নিচেই সেই বাক্সটা সে লুকিয়ে রাখত। ওই পণ্ডিত ব্রাহ্মণ একদিন বিশুদেব তান্ত্রিককে অফার করে যে আপনি আসেন আমার এখানে বিশেষ আমি পূজা করব, আপনি সেখানে থাকবেন এবং এখানে এই পূজার মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এবং এখানে অনেক ধরনের এন্টিটি সেখানে আসবে, আপনি তাদের সাথে পরিচিত হবেন, তারা আপনাকে বিভিন্ন ধরনের কাজে সাহায্য করবে। বিশুদেব তান্ত্রিক রাজি হয়েছিল এই আশায় যে সে বিভিন্ন ধরনের বিদ্যা সে সেখানে অর্জন করতে পারবে, যেহেতু এই লাইনেই সে কাজকর্ম করে। সে ব্রাহ্মণের কথা মতো সেদিন রাতের বেলা সেখানে ওই মন্দিরে চলে যায়। মন্দিরে যাওয়ার পর সেই বিশেষ কক্ষে যখন ব্রাহ্মণ তাকে নিয়ে যায়, তখন সে যেটা দেখতে পায়, খুবই সাজানো গুছানো একটা সুন্দর রুম, চারপাশে অসংখ্য মোমবাতি জ্বলছিল। একটা আসন প্রস্তুত করে রাখা হয়েছিল, যে আসনে কিছু একটা অঙ্কন করা ছিল, যেই চিত্রটা অঙ্কন করা ছিল এই চিত্রের ব্যাপারে
বিশ্বদেব তান্ত্রিক সে কখনো জানেনি। সে দেখতে পায় ওই চিত্রর সম্পূর্ণটা লাল সিঁদুর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে লাল সিঁদুর ওই চিত্রটার উপর। বিশ্বদেব তান্ত্রিক তখন সেখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে ওই ব্রাহ্মণ সে একটা কাঁসার ঘণ্টা সে বাজানো শুরু করে। কাঁসার ঘণ্টা যখন সে বাজানো শুরু করে, বিশ্বদেব তান্ত্রিক সেখানে বসে থাকা অবস্থায় সে টের পাচ্ছিল আশেপাশে অসংখ্য অশরীরী এসে উপস্থিত হচ্ছে ধীরে ধীরে। বিশ্বদেব তান্ত্রিক কিছুটা হলেও তার তো এই বিষয়ে জ্ঞান ছিল, তাই সে টের পাচ্ছিল এবং সে অনুভব করতে পারছিল আশেপাশে অদৃশ্য জাতির কিছু একটা রয়েছে, তারা ঘোরাফেরা করছে। ব্রাহ্মণ যখন বলছিল যে এখনই তারা সেখানে উপস্থিত হবে এবং তাদের উপস্থিতির জন্য তাদেরকে পশু বলি দিয়ে তাদের নামে উৎসর্গ করতে হবে তাদের সন্তুষ্টির জন্য, এই কথা বলার পর ব্রাহ্মণ তখন বাইরে যায়। বাইরে থেকে একটা পাঠা নিয়ে আসে একটা মধ্যবয়স্ক সাইজের পাঠা। সেই পাঠাতে আনার পর সে পাঠাটাকে সে গলায় দড়ি দিয়ে বেঁধে এনেছিল এবং ওখানে একটা খুঁটি ছিল। ওই খুঁটির সাথে সে পাঠাটাকে বেঁধে ফেলার পর বিশ্বদেব তান্ত্রিককে বলে যে ওই ব্রাহ্মণ বলে যে তুমি ওই পাঠাটার পাশে গিয়ে দাঁড়াও। তো পাশে গিয়ে দাঁড়ানোর পর ব্রাহ্মণ তখন তার চৌকির তলা থেকে একটা তলোয়ারের মতো লম্বা একটা ছুরি বের করে আনে। সেই ছুরিটা বের করে এনে সে দাঁড়ায় সেই পাঠাটার সামনে। দাঁড়ানোর পর কিছুক্ষণের মধ্যেই বিশ্বদেব তান্ত্রিক যেটা ফিল করেন যে আশেপাশে বিশাল ঝড়ের মতো একটা বাতাস বইছে এবং কিছুক্ষণের মধ্যেই ঝড়ের বাতাসের যে বেগটা সেটা মনে হচ্ছিল ঘরের ভিতরেও শুরু হয়ে গিয়েছে এবং যতগুলো মোমবাতি ছিল ওই বিশেষ কক্ষের ভিতরে সবগুলো মোমবাতি একে একে নিভে যেতে থাকে। কয়েক মুহূর্তের ভিতরে সেই রুমটা একদম অন্ধকার হয়ে যায়, একেবারেই অন্ধকার। তার সেদেব পাঠার পাশে দাঁড়িয়ে আছে, সে পাঠাটা পর্যন্ত সে দেখতে পারছে না, এতটাই অন্ধকার। এবং কিছুক্ষণের মধ্যেই সে শুনতে পায় যে বেশ কয়েকজন ভারী গলার লোক সেখানে উপস্থিত হয়েছে এবং তারা কথা বলছে, কি যেন অজানা একটা ভাষায় কথা বলছে। বিশ্বদেব তান্ত্রিক তখন একটু ভয় পেয়েছে এবং সে ব্রাহ্মণকে ডাকে যে ব্রাহ্মণ, আপনি কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি রুমের বাতিগুলো জ্বালিয়ে দিন পুনরায়। ব্রাহ্মণ তখন বলছিল যে তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো পাঠার পাশে, আমি কিছুক্ষণের মধ্যেই রুমের ভেতরে সবগুলো বাতি জ্বালিয়ে দিচ্ছি। ভারী গলায় কথা বলা সেই ব্যক্তিগুলো অজানা ভাষায় ব্রাহ্মণের সাথে কথা বলছে এবং ব্রাহ্মণও এই অচেনা ভাষায় সে কথা বলছে। সেই ভাষাগুলো বিশ্বদেব তান্ত্রিক বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই রুমের সবগুলো মোমবাতি একে একে জ্বলতে শুরু করে এবং সে যেটা ফিল করে যে বিশাল ছায়া আকৃতির কিছু বস্তু সেখানে দাঁড়িয়ে আছে, একদম মানুষের মতো আকৃতি, এবং সেই আকৃতিগুলো ওই রুমের একদম সিলিং পর্যন্ত লম্বা, তাদের মাথা একদম সিলিংয়ে লেগে যাচ্ছে। গুনে গুনে প্রায় 60টা অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা সেখান থেকে হেঁটে এসে যে চিত্রটা অঙ্কন করা ছিল সিঁদুরে ছিটানো, সেই চিত্রটার উপরে এসে তারা আসন ধরে বসে যায়। আসন ধরে বসার পর ওই ব্রাহ্মণ তখন মন্ত্র পাঠ করার পর যখন ওই রুমের কয়েকটা মোমবাতি অনেক জোরে জোরে জ্বলা শুরু করে, অর্থাৎ আমরা যেরকম তারাবাতি জ্বালালে যেরকম একটা ছিটকে পড়ে না, আলোর কণাগুলো চারদিকে ছিটকে পড়ে, এরকম কয়েকটা মোমবাতি এরকম চারদিকে ছিটকে পড়ছিল। তো এই জিনিসটার পরপরই ওই 7টা অবয়ব যেখানে বসেছিল সে অবয়বের সামনে আরও বেশ কয়েকজন মানুষ তারা সেখানে বসে আছে, একদম অদ্ভুত রকমের দেখতে মানুষ। তারা প্রত্যেকেই ঘুমটা পড়েছিল, একটা কাপড় দিয়ে, কালো রঙের কাপড় দিয়ে তারা ঘুমটা পড়েছিল। তাদের ফেসটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষের মতোই শারীরিক গঠন তাদের ছিল। তারা তখন বেশ কয়েকজন ওখানে বসে পড়ে। ব্রাহ্মণ তখন মন্ত্রপাঠ শুরু করে এবং মন্ত্রপাঠের এক পর্যায়ে সে এক কূপ দিয়ে ওই পাঠার মাথাটা
তার শরীর থেকে আলাদা করে ফেলে। একটা অদ্ভুত বিষয় বিশুদেব তান্ত্রিক খেয়াল করে যে পাঁঠার মাথাটা যখন তার গলা থেকে আলাদা করে ফেলে, তখন পাঁঠার শরীর থেকে গলা দিয়ে যে রক্তগুলো বের হচ্ছিল, সেই রক্তগুলো মাটিতে পড়ে দুইটা স্রোতে ভাগ হয়ে যায়। পানির স্রোত যেরকম দেখা যায় যে একটা স্রোত এদিকে গিয়েছে, একটা স্রোত অন্যদিকে, ঠিক সেরকমভাবে পাঁঠার গলা থেকে নির্গত সে রক্তগুলো যখন মাটিতে পড়ে, তখন সে পাঁঠার রক্তের স্রোত দুই দিকে প্রবাহিত হতে শুরু করে। বিশুদেব তান্ত্রিক যেটা দেখতে পায়, একটা স্রোত ওই 7টা এন্টিটি, বিশাল দেহী এন্টিটি যেখানে বসেছিল সে অবয়বের দিকে যেতে থাকে, এবং আরেকটা স্রোত সে অবয়বগুলোর সামনে যারা ঘুমটা পরিহিত অবস্থায় বসেছিল তাদের দিকে যেতে থাকে, এবং সেই রক্তের স্রোতগুলো তাদের শরীরের নিচের অংশে লাগতে থাকে। এটা বিশুদেব তান্ত্রিক দেখতে পায়। একটা পর্যায়ে ওই অবয়বগুলোর, অর্থাৎ সেই লম্বা অবয়বগুলো যেখানে বসেছিল তাদের সামনে যে ঘুমটা পড়া লোকগুলো বসেছিল, তারা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে তাদের হাত দিয়ে সেই রক্তগুলো তাদের হাতে লাগিয়ে তারা এক প্রকার পূজা করতে শুরু করে ওই 7টা অবয়বকে কেন্দ্র করে। ওই 7টা অবয়বের দিকে তাকিয়ে তারা এক ধরনের মন্ত্র পাঠ করছিল, যে মন্ত্রের শব্দগুলো বিশুদেব তান্ত্রিক বুঝতে পারছিল না। তো একটা পর্যায়ে সেই আচার অনুষ্ঠান সেখানে শেষ হওয়ার পর তারা সেখান থেকে চলে যায়। ঘুমটা পরিহিত সেই ব্যক্তিগুলো সেখান থেকে বের হয়ে যায়, ওই রুম থেকে বের হয়ে যায়, এবং কিছু মুহূর্তের মধ্যেই ওই রুমের সবগুলো বাতি, অর্থাৎ মোমবাতিগুলো পুনরায় নিভে যায়। নিভে যাওয়ার পর ওই ব্রাহ্মণ কিছুক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিশুদেব তান্ত্রিকও সে কী করবে, সে দাঁড়িয়েই থাকে আগের মতো। একটু পর যখন সময়টা কেটে যায়, একটা মিষ্টি কড়া ঘ্রাণ ওই রুমের ভিতর ছড়িয়ে পড়ে, এবং সেই ঘ্রাণটা তার কাছে মনে হচ্ছিল সাদা গোলাপের ঘ্রাণ। সাদা গোলাপ যেরকম গন্ধ ছড়ায়, গোলাপ জলের পানির যেরকম গন্ধ, এরকম একটা গন্ধ সে টের পাচ্ছিল রুমের ভেতরে। কিছুক্ষণ পরেই ওই পণ্ডিত ব্রাহ্মণ তখন তার হাত দিয়ে 3টা তালি দেয়। 3টা তালি দেওয়ার পর পুনরায় রুমের সবগুলো মোমবাতি জ্বলে ওঠে। এই কার্যগুলো সম্পাদন করার পর বিশুদেব তান্ত্রিক তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সব কিছু দেখছিল, কোনো কিছু প্রশ্ন করতে পারছিল না। একদম প্রথমে সে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এরপরে তার চোখের সামনে যা ঘটে গিয়েছে, সে এগুলো শুধু দেখিয়ে গিয়েছে। এগুলো সম্পর্কে সে ব্রাহ্মণকে কোনো প্রশ্ন করেনি। এবার সব কিছু শেষ হওয়ার পর সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে যে যারা এসেছিল তারা কারা, তাদের সামনেই যারা ঘুমটা দিয়ে বসেছিল তারাই বা কারা। ওই ব্রাহ্মণ তখন বলে যে অনেক দূর থেকে আগত যে এন্টিটিদেরকে তুমি দেখতে পেয়েছিলে 7 জন, তারা অনেক শক্তিশালী। আমি বলেছিলাম না, যারা এক একজন এক এক বিভিন্ন কাজে পারদর্শী এবং মানুষের সাথে মিশে তারা বিভিন্ন ধরনের কাজ করে। তারা অনেক দূর থেকে এসেছিল, তারা প্রতিনিয়ত এখানে আসে এবং আমরা তাদেরকে পূজা করি। ওই ব্রাহ্মণ তখন বলে যে আমরা কারা, আপনিও এর পূজা করেন? ওই ব্রাহ্মণ তখন বলেন যে হ্যাঁ, আমিও ওর পূজা করি। বিশুদেব তান্ত্রিক তখন জিজ্ঞাসা করে যে আমার সামনে, অর্থাৎ ওই এন্টিটিগুলোর সামনে যারা বসেছিল ঘুমটা দেওয়া অবস্থায়, তারা কারা? ওই ব্রাহ্মণ তখন বলে তারা আশেপাশে যারা জিন বসবাস করে তারা এখানে এসেছে, তারা ওই জিনগুলোর পূজা করে এবং তারা মানে যে ওই জিনগুলো তাদের থেকে বেশি শক্তিশালী, তাই তারা তাদের এখানে পূজা করতে আসে। ওই দিনের পর থেকে বিশুদেব তান্ত্রিক প্রতিদিনই টের পেতেন যে ওই ব্রাহ্মণ ওই মন্দিরের নির্দিষ্ট একটা কক্ষে সে পূজা অর্চনা চালাতো। সেই পূজা কোনো দেবদেবীর উদ্দেশ্যে হতো না, সেই পূজা হতো কিছু বিশেষ এন্টিটির উদ্দেশ্যে। সেই এন্টিটিদেরকে খুশি করার জন্য তারা পূজা করত। ওই ব্রাহ্মণের থেকে প্রেত পূজা বলতো। ওই প্রেতদের পূজা করে তাদের প্রধান লক্ষ্য ছিল, এখানে যারা আবির্ভাব হতো তারা প্রত্যেকেই মানুষ জাতির সদস্য না, তারা প্রত্যেকেই জিন জাতির সদস্য। সবাই মিলে ওই নির্দিষ্ট কিছু শক্তিশালী জিনদের তারা পূজা করত।
একদিন অমাবস্যার রাতে ওই ব্রাহ্মণ বিশুদেব তান্ত্রিককে তার সেই পূজায় অংশগ্রহণ করার জন্য বলে। বিশুদেব তান্ত্রিক ওই মন্দিরে গিয়েছিল রাতের বেলা। তখন সেই ব্রাহ্মণ তাকে বলে তার রুমে প্রবেশ করার জন্য, এবং তার সাথে যেন পূজায় অংশগ্রহণ করে সে বারবার জোর করছিল। বিশুদেব তান্ত্রিক তখন বলছিল যে আমার এসব ভালো লাগে না, আমি এখান থেকে চলে যাব। তখন ওই ব্রাহ্মণ বলছিল যে তোমার ভালোর জন্য কিন্তু বলেছিলাম, এতে তোমার শক্তি বৃদ্ধি পাবে। তখন বিশুদেব তান্ত্রিক যেটা বলেন যে আমি যে ধরনের বিদ্যা অর্জন করেছি, আমার বর্তমানে যে ধরনের ক্ষমতা এবং শক্তি রয়েছে, আমি এর থেকে বেশি চাই না। আমি এতটুকু দিয়েই মানুষের সেবা করতে পারবো। ওই ব্রাহ্মণ তখন বলে যে ঠিক আছে, তোমার ইচ্ছা, তবে তুমি যদি এখান থেকে এই পূজা না করবে বলে চলে যাও তাহলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। বিশুদেব তান্ত্রিক বলেন যে আমার ক্ষতি হলে আমি সেটা বুঝে নেব, আপনাকে বলতে হবে না, আমার নিজের সুরক্ষা আমি নিজেই করতে পারবো। বেশ অনেকক্ষণ কথা বলার পর বিশুদেব তান্ত্রিক ওই ব্রাহ্মণকে সম্পূর্ণরূপে না করে দিয়ে সে সেখান থেকে চলে যায় এবং বলে দেয় যে আর কখনো যেন তার সেই পূজায় তাকে যেন না ডাকা হয়। বিশুদেব তান্ত্রিক ওই মন্দির থেকে বেরিয়ে আসেন এবং পাহাড়ের ঢাল বেয়ে আরেকটা পাহাড় বরাবর তিনি উঠে যান। ওনার একটা টার্গেট ছিল, বেশ কয়েকটা পাহাড় পাড়ি দিয়ে তিনি একটা কুঁড়ে ঘরে যাবেন। সেই কুঁড়ে ঘরে তার একজন পরিচিত লোক আছে, ওনার সাথে তিনি কথা বলবেন। সেই ঘরে তারা থাকে, অর্থাৎ পাহাড়ের উপরেই তাদের বাড়ি ছিল। ওখানে একজন ব্যক্তিই থাকে, সে কাজ করে এবং রাতের বেলা সে এখানে থাকে, সে বাগানেই কাজ করত। সে ওই বাড়িটির উদ্দেশ্যে সে যেতে শুরু করে। একটা পাহাড়ে পেরিয়ে সে আরেকটা পাহাড়ে উঠে, পাহাড়ের ঢাল এত বেশি ঘন জঙ্গল ছিল না, একদম উঁচু উঁচু লম্বা লম্বা বেশ কতগুলো গাছ ছিল, আর প্রায় সবগুলো জায়গাতেই চা গাছে পরিপূর্ণ ছিল, একদম সুন্দর সুসজ্জিত। অমাবস্যার অন্ধকারের মধ্যেও বিশুদেব তান্ত্রিক তার নিজের পথটুকু খুব সুন্দরভাবেই চলতে পারছিল। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে সে যেটা শুনতে পায়, গাছের ডালপালা ভেঙে পড়লে যেরকম একটা শব্দ শোনা যায় না, ঠিক সেরকম একটা শব্দ তার ঠিক সামনের দিক থেকে আসছিল। এবং সে যেটা ফিল করতে পারে যে বড় বড় উঁচু গাছের ডালে কেউ যেন লাফিয়ে লাফিয়ে তার দিকে আসতেছে। কিছুক্ষণ পর সে ফিল করতে পারে যে তার সামনে বেশ কতগুলো জিনিস দাঁড়িয়ে রয়েছে, সেটা ফিল করতে পারে। তো হঠাৎ করে সে চমকে উঠে এবং সে সামনের দিকে তাকায় খুব ভালো করে। তাকানোর পর এই অমাবস্যার অন্ধকারের মধ্যেও সে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিল, তার সিক্স সেন্স দিয়ে সে দেখতে পাচ্ছিল যে তার সামনে বেশ কতগুলো বিকৃত দেহের অবয়ব, জানোয়ারের মতো দেখতে, সেগুলো তার সামনে দাঁড়িয়ে আছে। এবং তাদের শারীরিক গঠন কিছুটা এরকম ছিল যে অর্ধেক মানুষ, অর্থাৎ উপরের দিকটা ছিল ভয়ঙ্কর নরপশুর মতো, জানোয়ারের মতো বিকৃত দেহ তাদের। উপরের অংশটা, অনেকের উপরের অংশ ছিল সাপ, ভয়ঙ্কর হিংস্র সাপ, ফনা তুলে আছে, জিহ্বা তার সামনের দিকে বের করে হিস হিস করতেছে। আরেকটার রূপ ছিল হিংস্র কুকুরের মতো, আরেকটার রূপ ছিল হিংস্র হায়নার মতো, আরেকটার রূপ ছিল সে দেখেছিল হিংস্র বানরের মতো। এবং এগুলো হলো উপরের, কোমর থেকে উপরের দিকটা ছিল এরকম, এবং কোমর থেকে নিচের দিকটা সাধারণ মানুষের পায়ের মতোই ছিল, কিন্তু উলঙ্গ। এই জিনিসটা সে দেখতে পাচ্ছিল তার সামনে, এবং সে যখন এই জিনিসটা দেখে পিছু হটবে এবং সে পিছের দিকে সরে আসবে, তখনই এদের মধ্য থেকে একজন বলতে থাকে, কিরে, তুই আমাদের সর্দারের পূজা করবি না বলে চলে এসছিস? আমাদের সর্দারের পূজা কেউ যদি করতে যায় এবং সে যদি সেখান থেকে না করে চলে আসে, তাহলে তো আমরা তাকে বাঁচতে দিই না। এখন তোকে কে বাঁচাবে? বিশুদেব তান্ত্রিক সে ভয় পাওয়া সত্ত্বেও সে বলছিল যে আমার ভগবান আমার উপরে আছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। বিশুদেব তান্ত্রিক তখন তার থলে যে ছিল, তার থলে থেকে একটা হাড় বের করে, অর্থাৎ একটা মানুষের পায়ের হাড় ছিল তার কাছে, এটা দিয়ে সে বিভিন্ন ধরনের কাজ করত। সে হাড়টা তখন সে বের করে সামনের দিকে ওই হিংস্র অর্ধেক নরপশুর মতো জিনিসগুলো তাকে তাকে হিংস্রাত্মক রূপ দেখাচ্ছিল, বারবার তাকে ভয় দেখাচ্ছিল।
তাকে বলছিল তাকে এখনই শেষ করবে এবং তাকে বারবার হুমকি দিচ্ছিল তাকে পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে ঠেলে ফেলে দেবে। রবিন মার্মা তখন ওই বিশ্বদেব তান্ত্রিকের কথাটা একটু তিনি বলছিলেন যে আপনি যে এইসব জিনিস দেখেছেন আপনার কি ভয় করে না? ওই রবিন মার্মা তখন বিশ্বদেব তান্ত্রিককে বলছিলেন এই কথাটা। তো বিশ্বদেব তান্ত্রিক বলছিলেন যে আমরা তো অনেক জায়গায় গিয়েছি, এরকম অনেক ধরনের তন্ত্র সাধন আমরা করেছি, তো আমাদের মধ্য থেকে সব ধরনের ভয় উড়ে গিয়েছে। রবিন মার্মা তখন বলছিলেন যে ওই ব্রাহ্মণ যে এতটা খারাপ আপনি জানতেন, ওই ব্রাহ্মণের জানার পরেও আপনি ওই ব্রাহ্মণকে এই মন্দির থেকে বের করে দিলেন না কেন? বিশ্বদেব তান্ত্রিক তখন বলছিলেন তাহলে পুরো পুরো ঘটনাটা শেষ করতে দিন, তাহলে জানতে পারবেন যে আমি কেন তাকে ওই মন্দির থেকে বের করতে পারিনি। বিশ্বদেব তান্ত্রিক ফিরে যান সেই ঘটনায়, সেই স্থানে যেখানে সেই হিংস্র জানোয়ারগুলো তাকে তার সামনে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তাকে হুমকি দিচ্ছে তাকে মেরে ফেলবে। তো সে যখন তার থলে থেকে ওই হাড়টা বের করে, সে ওই হাড়টা বের করে একটা গোল পাথর ছিল, ওই পাথরের মধ্যে অনেক জোরে জোরে সে বাড়ি দিতে থাকে। তো একটা পর্যায়ে যখন বাড়ি দিতে থাকে সে বুঝতে পারে তার সামনের যে নরপশুগুলো ছিল সেগুলো কিছুটা হলেও পিছু হটে যাচ্ছে। সেই তন্ত্রটা একজন মহৎ ব্যক্তির কাছ থেকে শিখেছিল। তার প্রথম যে গুরু ছিলেন যিনি, সেই কবিরাজ তাকেই বিদ্যাটা শিখিয়েছিলেন। যখনই ভয়ঙ্কর কোনো কিছু তার সামনে আসবে, খারাপ জিনগুলো যখন তাকে ক্ষতি করার চেষ্টা করবে, তখন যেন সে কাজটা করে ওই হাড় দিয়ে ওই পাথরটায় বাড়ি দিলে একটা একটা বিশেষ আলোর সৃষ্টি হয় এবং সে আলোর ঝলকানিতে সামনে থাকা খারাপ জানোয়ার বা বস্তুগুলো সেখান থেকে ভয় পায় এবং তারা সেগুলো সহ্য করতে পারে না। তো এই জিনিসটা যখন সে করছিল, ওই নরপশু ওই জানোয়ারের মতো বিকৃত দেহের অবয়বগুলো তখন সেখান থেকে পিছু হটতে থাকে এবং তারা বারবার হুমকি দিতে থাকে যে এইবারের মতো তুই বেঁচে গেলি, পরবর্তীতে আমি তোদেরকে দেখে নেব। এই কথা তারা বলছিল। বিশ্বদেব তান্ত্রিক কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় যে সবগুলো অবয়ব সেখান থেকে চলে যায়, একদম রাস্তা ক্লিয়ার আগের মতোই। তখন বিশ্বদেব তান্ত্রিক ওই হাড় এবং তার যে পাথরটা ছিল সেটা সে পুনরায় থলের ভিতর ভরেনি, সেটা হাতে নিয়েই সে হাঁটতে থাকে কুড়ে ঘরের দিকে এবং বেশ কয়েক মিনিট হাঁটার পর সে ওই কুড়ে ঘরে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার পর দেখে যে ওই ব্যক্তি ঘরের ভেতরেই আছে এবং ওই ব্যক্তি যখন বিশ্বদেব তান্ত্রিককে দেখতে পায় তখন ওই ব্যক্তি বিশ্বদেব তান্ত্রিকের কাছে এসে কুলাকুলি করে। কুড়ে ঘরে যে ব্যক্তিটি আছে, বিশ্বদেব তান্ত্রিক বলছিলেন তিনি একজন সন্ন্যাসী মানুষ। তিনি দিনের বেলা সাধারণ শ্রমিকের মতো কাজ করলেও রাতে তার অনেক ক্ষমতা এবং তার নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে। বিশ্বদেব তান্ত্রিক মাঝে মাঝেই ওই সন্ন্যাসীর কাছে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যা শিখতে যান। ওই সন্ন্যাসীর সাথে যখন বিশ্বদেব তান্ত্রিক তার পূর্বের ঘটনাগুলো শেয়ার করেন এবং পথিমধ্যে যে সমস্যায় তিনি পড়েছিলেন, এই বিষয়টা যখন তিনি শেয়ার করেন, সব কিছু শুনে বিশ্বদেব তান্ত্রিককে ওই সন্ন্যাসী বলতে থাকেন যে তুমি বড়জোর বেঁচে গিয়েছ এবং তুমি যে ব্রাহ্মণকে মানুষ বলে চিনতে, যে ব্রাহ্মণকে তুমি মানুষ হিসেবে ধরে নিয়ে তার সাথে চলাফেরা করেছ, তার পূজায় তুমি গিয়েছ, সে আসলে মানুষ না, সে একটা ভয়ানক প্রেত। তাকে আমরা প্রেত ব্রাহ্মণ নামে চিনি। সে মানুষ না, সে জিন জাতির সদস্য। সে মানুষ রূপে ঘুরে বেড়ায়, সে মানুষ রূপেই বেশিরভাগ সময় থাকে এবং সে কাজকর্ম করে। বিশ্বদেব তান্ত্রিক এটা বিশ্বাস করতে পারছেন না যে সে মানুষ না, সে জিন, সে প্রেত, কিভাবে হতে পারে সেটা বুঝতে পারছিল। তখন সন্ন্যাসী তখন বলছিলেন যে তুমি বড়জোর বেঁচে গিয়েছো, সে তোমাকে হয়তো সে বলির পাঠা বানাতে পারত। সে নরপশু বলি দেওয়ার পাশাপাশি সে পশু বলি দেওয়ার পাশাপাশি নরদেরকেও বলি দিত, সে মানুষদেরকেও সে বলি দিত। নরবলি ছিল তার টার্গেটের প্রধান উৎসব। সেই এন্টিটিদের পূজা করার জন্য সেই প্রেত পূজার আসরে পশু বলি দেওয়ার পর তারা নরবলি দিত। প্রথম দিকে তারা সেই পূজায় তারা বিভিন্ন ধরনের প্রাণীদের বলি দিত। তারা দেখা যেত ভেড়া, ছাগল,
বা পাঠা এরকম জাতীয় প্রাণী তারা সেখানে বলি দিত। কিন্তু সেই বলি দেওয়ার পর থেকে যখন সেই প্রেত পূজার আসর ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তারা নরবলি দেওয়া শুরু করে। বিভিন্ন ধরনের মানুষকে তারা খুঁজে। সন্ন্যাসী বলছিলেন, তুমি কিন্তু তাদের পরবর্তী টার্গেট ছিলে, অর্থাৎ বেশ কয়েকদিন পরে হয়তো তোমাকে তারা বলে দিত। তুমি বড় জোর বেঁচে গিয়েছো, সাবধান। এবং সেই সন্ন্যাসী বিশুদেব তান্ত্রিককে সাবধান করে দেন সে যেন ওই ব্রাহ্মণের সাথে কথাবার্তা না বলেন, এবং সে যেন ওই ব্রাহ্মণকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা না করে, কারণ সে অনেক শক্তিশালী জিন। সে প্রেত ব্রাহ্মণ অনেক শক্তিশালী এবং তার অনেক ক্ষমতা। তার কাছে গেলে হয়তো বিশুদেব তান্ত্রিককে সে পুনরায় আটকে রাখতে পারে এবং সে শেষ করে দিতে পারে তাকে। এই কথা ওই সন্ন্যাসী তাকে বলে দেন। এবং সন্ন্যাসীকে তখন বিশুদেব তান্ত্রিক বলেন, তাহলে সে তো ওই মন্দিরে যারা পূজা করতে যায় তাদের জন্য হুমকি হতে পারে, বা তাদের প্রাণের হুমকি থাকতে পারে, তাদেরকে হয়তো সে বলির পাঠা বানাতে পারে। সন্ন্যাসী তখন বলেন যে সে ওই মন্দিরে বেশি দিন থাকতে পারবে না, তার সময় ফুরিয়ে এসেছে, তাকে এখান থেকে চলে যেতে হবে। সে আর বেশ কয়েকদিন এখানে থাকবে, তবে দুঃখের বিষয় সে যদি বেশ কয়েকদিনের ভেতরে যতগুলো প্রাণ নিবে, নরবলি দিবে, সেগুলোই তো ক্ষতি। অর্থাৎ আরও কতজন জানিস তার সেই পূজার বলি হতে হয় তাকে সেখানে। সন্ন্যাসী তখন এই কথাগুলো বলার পর সন্ন্যাসী একটা মালা তাকে পরিয়ে দেয়। ওই মালাটা ছিল এরকম, বিভিন্ন পাখির খুলি, মাথার খুলি দিয়ে তৈরি ওই মালাটা। বিভিন্ন ধরনের পাখির মাথার খুলি, একদম চোকা চোকা ঠোঁট ওই মাথার খুলির সাথে লেগেছিল, সেটা দিয়ে একটা মালা পরিহিত ছিল। সে মালাটা মন্ত্র জপতে জপতে ওই সন্ন্যাসী বিশুদেব তান্ত্রিকের গলায় পরিয়ে দেয়। তারপর ওই সন্ন্যাসী বলেন যে তুমি এখন বাড়িতে চলে যাও, তোমার কাজ শেষ, এবং তুমি পুনরায় ওই মণ্ডপে, ওই মন্দিরে তুমি যাবে না। সে বেশ কিছুদিন পর যখন তার সময় ফুরিয়ে আসবে, সে সেখান থেকে এমনিতেই চলে যাবে। বিশুদেব তান্ত্রিকের মুখ থেকে রবীন মার্মা এই কথাগুলো শুনে সে খুবই অবাক হয়ে যায়, এবং সে বলে যে আমি যে ব্রাহ্মণের সাথে দেখা করেছি সে কোনো মানুষ নয়, আমি নিজ হাতে নিজের মায়েকে একটা প্রেত ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে এসেছি। সেটা কল্পনা করতে পারছিল না। সে প্রেত ব্রাহ্মণ, সে মানুষরূপী খারাপ জানোয়ার, সে নরপশু তার মাকে বলি দিয়ে দেয়। তার মার রক্ত দিয়ে সে পূজা সম্পন্ন করে। বিশুদেব তান্ত্রিকের আর কিছু বলার ছিল না। সে বলছিল যে রবীন মার্মা, আপনার মাকে তারা বলি দেওয়ার মাধ্যমে তাদের শেষ সময়টা সেটা ছিল, এবং তারা আপনার মাকে বলি দেওয়ার মাধ্যমেই তারা এখান থেকে চলে যায়। মাঝখান থেকে এই রবীন মার্মার মা কষ্টে মারা যায়। একটা মানুষের গলা কেটে ফেললে মানুষটা এত শান্তিতে মৃত্যুবরণ করেন, অনেক কষ্টে সে মারা যায়। সে কষ্টটা রবীন মার্মার মা টের পেয়েছে, উপভোগ করেছে। রবীন মার্মা তখন তার মায়ের শ্রাদ্ধে সে কেঁদেছিল। সে তার মাকে যে হত্যা করেছে, যে ব্রাহ্মণকে সে মানুষরূপে চিনেছিল, সে ব্রাহ্মণকে সে হত্যা করার টার্গেট নিয়েছিল। কিন্তু সে তো পারবে না, সে একটা প্রেত, সে প্রেত ব্রাহ্মণকে তো আর সে ধরতে পারবে না, সে তো ধরাছোঁয়ার বাইরে। মানুষ হলে একটা কথা ছিল যে তাকে কোনোভাবে ধরে হয়তো তাকে শাস্তি দিতে পারবে। তো সে একটাই বলে যে সে নাকি তার ভগবানের কাছে বিচার দিয়ে দিয়েছে, তার ভগবানের বিচার করবে। তার মাকে এইভাবে সে হত্যা করেছে, এবং সে কল্পনা করতে পারছিল না একটা জিনের কাছে, একটা প্রেতের কাছে সে তার মাকে সুস্থ করার জন্য দিয়ে এসেছিল। তো এই সম্পূর্ণ ঘটনাটা অনিশ দেব রবীন মার্মার মুখ থেকেই শুনেছে সেখানে বসে। বেশ অনেকক্ষণ যাবৎ কথা বলার পর সে বুঝতে পারে যে রবীন মার্মা আসলে একজন বয়স্ক মানুষ, এবং তিনি তার মাকে এইভাবে হারিয়েছেন। সবকিছু শোনার পর অনিশ চক্রবর্তী সে রবীন মার্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে।